আম্মু, তোমারও কাণ্ডজ্ঞান নেই। যে মেয়ে টি শার্ট পরে ঘুরে বেড়ায় সে আবার নামাজ পড়তে পারবে? নাফিসা অভিমানী সুরে বলল, শাশুড়ি আম্মু, আমি নামাজ পড়তে পারি, কিন্তু আমাদের জীবন কথা। নেহার সাথে ব্রেকআপের 2 দিন পেরিয়েছে। আজ সন্ধ্যায় রেহান একা রাস্তায় হাঁটছে। ফুরফুরে বাতাস বইছে, পথটা জনশূন্য, আর রাস্তার লাইটগুলো সব জ্বালানো। অন্ধকার আর আলোর এই মিশ্রণ দেখতে বেশ ভালো লাগছে। শহরের রাস্তা হলেও অন্য দিনের তুলনায় যানবাহন আজ বেশ কম। নেহার সাথে তার সম্পর্কটা ছিল মাত্র 3 মাসের। রেহান মেয়েটাকে খুব ভালোবাসত, কিন্তু মেয়েটা ওকে ঠকিয়েছে। অবশ্য রেহান নিজেই ব্রেকআপটা করেছে, কারণ নেহার অতিরিক্ত ছেলেদের সাথে মেলামেশা ওর একদমই পছন্দ ছিল না। কয়েকবার নিষেধ করা সত্ত্বেও নেহা শোনেনি। ধীরে ধীরে রেহান বুঝতে পারে নেহা একটা লোভী মেয়ে, শুধু টাকার জন্যই ওর সাথে সম্পর্কে জড়িয়েছিল। রেহানের বাবা শহরের একজন নামকরা বিজনেসম্যান। পরিবারে আছেন মা, বাবা, রেহান আর তার ছোট ভাই রিয়াদ। ব্রেকআপের পর থেকে রেহান একদম মনমরা হয়ে আছে। কিছুদিন আগেই মাস্টার্স শেষ করে বাবার ব্যবসায় মন দিয়েছে। সারাদিন অফিসের ব্যস্ততার পর আজ কিছুই ভালো লাগছিল না, তাই সন্ধ্যায় একা একটু বাইরে বেরিয়েছে। হাঁটতে হাঁটতে রেহান কিছুটা দূর থেকে দেখতে পেল ওর পথের দিকেই একটা মেয়ে ছুটে আসছে। মেয়েটা একবার হোঁচট খেয়ে পড়েও গেল, কিন্তু পরক্ষণে আবার উঠে দৌড়ে এসে প্রায় রেহানের উপর ঝাঁপিয়ে পড়ল। রেহান কোনো রকমে মেয়েটিকে ধরে ফেলল। মেয়েটির পরনে লাল শাড়ি, গায়ে গয়না, একেবারে বিয়ের সাজ। মেয়েটি খুব হাঁপাচ্ছে, কোনো কথা বলতে পারছে না। রেহান অবাক হয়ে বলল, এ মেয়ে, কে তুমি? এভাবে দৌড়াচ্ছ কেন? মেয়েটি ভাঙা ভাঙা গলায় বলল, ওরা ওরা আমাকে নিয়ে যাবে। রেহান পিছনে তাকিয়ে দেখল, কিন্তু কাউকেই দেখতে পেল না। সে আবার জিজ্ঞেস করল, কোথায়? কেউ তো নেই। কোথা থেকে এসেছো তুমি? কি তোমার পরিচয়? মেয়েটি ফিসফিস করে বলল, বউ। মেয়েটি আর কিছু বলতে পারল না। নিজের সমস্ত ভার রেহানের উপর ছেড়ে দিয়ে জ্ঞান হারালো। রেহান ভয় পেয়ে গেল। সে মেয়েটিকে ধরে ঝাঁকাতে লাগলো, বারবার ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া নেই। এই মাঝ রাস্তায় মেয়েটিকে নিয়ে এখন কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। তাকে কি ফেলে রেখে চলে যাবে? না না, তা অন্যায় হবে। কিন্তু এখন সে কি করবে? আশেপাশে তো মানুষও নেই যে সাহায্য চাইবে। বেশ কিছুটা দূরে একটা দোকান দেখা যাচ্ছে। সে সাবধানে মেয়েটিকে ফুটপাতের একপাশে ছাউনির বেঞ্চে বসিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখল। তারপর দৌড়ে গিয়ে দোকান থেকে 1 বোতল পানি নিয়ে এলো। মেয়েটির মুখে পানি ছিটিয়ে দিল। হাত ঘষে তাকে ডাকতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর মেয়েটি চোখ মেলে তাকালো। রেহানকে এত কাছে দেখে সে ভয়ে কিছুটা পিছিয়ে গেল। আশেপাশে আর কাউকে না দেখে যেন কিছুটা স্বস্তি পেল। রেহান নরম গলায় বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। পানি খাও। মেয়েটি চুপচাপ কিছুটা পানি খেলো। রেহান জিজ্ঞেস করল, বাসা থেকে পালিয়ে এসেছো? মেয়েটি দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো। রেহান বলল, তাহলে দৌড়াচ্ছিলে কেন? মেয়েটি এবার কিছু না বলে অচমকা রেহানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ফোঁপাতে ফোঁপাতে বলল, ওরা আমাকে ধরে নিয়ে যাবে, ছুরি দিয়ে আমাকে মেরে ফেলবে, প্লিজ আমাকে বাঁচান। মেয়েটি এভাবে জড়িয়ে ধরায় রেহান বেশ অস্বস্তি বোধ করছিল। নেহার সাথে 3 মাসের সম্পর্ক থাকলেও সে কখনো নেহাকে এভাবে জড়িয়ে ধরেনি। সে আলতো করে মেয়েটিকে সোজা করে বসালো। রেহান বলল, কেউ তোমাকে ধরে নিয়ে যাবে না, কান্না থামাও। কিন্তু মেয়েটির কান্না থামছেই না।
রেহান পকেট থেকে নিজের রুমালটা বের করে এগিয়ে দিল। মেয়েটি জিজ্ঞেস করলো, এটা কি ব্যবহার করা? রেহান মনে মনে অবাক হলো। একদিকে সে মেয়েটিকে সাহায্য করছে আর অন্যদিকে সে জিজ্ঞেস করছে রুমালটা ব্যবহার করা কিনা। তবু সে স্বাভাবিকভাবেই বলল, পরিষ্কার আছে, ব্যবহার করতে পারো। মেয়েটি সাথে সাথে রুমালটা নিয়ে চোখ আর নাকের পানি মুছে একাকার করে ফেলল। রেহানের রুমালটা নষ্টই হয়ে গেল। রেহান কিছুক্ষণ এদিক ওদিক পায়চারি করে আবার মেয়েটির পাশে এসে বসল। রেহান, তোমার নাম কি? মেয়েটি, বউ। রেহান, এটা আবার কারোর নাম হয় নাকি? তোমার কি আজ বিয়ে ছিল? মেয়েটি, না। এবার রেহানের মনে হলো মেয়েটি নিশ্চয়ই মিথ্যে বলছে, হয়তো সত্যিই বাসা থেকে পালিয়ে এসেছে। রেহান, দেখো, আমাকে মিথ্যে বলো না, যা সত্যি তাই বলো, আমি তোমার কোনো ক্ষতি করব না। মেয়েটি, আমি মিথ্যে বলছি না। রেহান, তোমার বাসা কোথায়? মেয়েটি, লন্ডন। এতক্ষণ মনে হচ্ছিল মিথ্যে বলছে, এখন তো রেহানের মনে হচ্ছে মেয়েটা পাগল। সে একটু ধমকের সুরে বলল, এই মেয়ে, কি যাত্রা বলছো? বাসা লন্ডন হলে ঢাকায় কি করছো? মেয়েটি ধমক খেয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল। হ্যাঁ। রেহান, এই একদম চুপ, এখন কোথায় যাবে সেটা বলো, পারলে সাহায্য করব। মেয়েটি, জানি না। রেহান, জানি না মানে? বাসা থেকে বেরিয়েছো কেন? নিজের বাসার ঠিকানা বলো, নয়তো কোনো আত্মীয়র ঠিকানা বলো। মেয়েটি, জানি না। রেহান, কারোর ফোন নাম্বার? মেয়েটি, জানি না। রেহান এবার হতাশ হয়ে বলল, আশ্চর্য, তাহলে জানোটা কি? আমার পক্ষে যতটুকু সাহায্য করা সম্ভব আমি করেছি, এবার নিজের পথ নিজে দেখো, আমি যাই। মেয়েটি অসহায়ভাবে জিজ্ঞেস করল, কোথায় যাব? রেহান বিরক্ত হয়ে বলল, সেটা আমি কি করে জানবো? এই বলে রেহান বাসার দিকে হাঁটা দিল। কিন্তু কিছুটা পথ এগোতেই তার মনটা খচখচ করে উঠল। এভাবে একটা অসহায় মেয়েকে মাঝরাত্রে রাস্তায় ফেলে যাওয়া কি ঠিক হচ্ছে? কিন্তু তারও বা কি করার আছে? সে তো সাহায্য করতে চেয়েছিল, কিন্তু মেয়েটা তো কিছুই বলছে না। রেহান আবার ছাউনিটার দিকে ফিরে গেল। এসে দেখল মেয়েটি ভয়ে কাঁচুমচু হয়ে সেখানেই বসে আছে। রেহান ওর পাশে গিয়ে নরম গলায় বলল, আমাদের বাসায় যাবে? মেয়েটি কোনো উত্তর না দিয়ে শুধু চুপ করে তাকিয়ে রইল। রেহান আশ্বাস দিয়ে বলল, ভয় নেই, যেতে পারো, আমার পরিবার আছে, আম্মু, আব্বু, ছোট ভাই সবাই আছে। আজ রাতটা থেকে কাল নিজের বাসায় চলে যেও। রেহান দেখতে পেল মেয়েটি এক হাতে পেট চেপে আছে। রেহান, কোনো সমস্যা? মেয়েটি, ক্ষুধে লেগেছে। রেহান কপালে হাত দিয়ে বসলো, মনে মনে ভাবলো, এক তো পালিয়ে এসেছে, তার ওপর এখন ক্ষুধে নিয়ে বসে আছে। মেয়েটার যেন কোনো চিন্তাই নেই, থাকবেই বা কি করে, সব চিন্তা তো অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে বসে আছে। রেহান বলল, আমার বাসা এখান থেকে 10 মিনিটের হাঁটা পথ, বাসায় গিয়েই খেয়ে নিও। মেয়েটি, খুব ক্ষুধে লেগেছে, আমি উঠতেই পারছি না। রেহান, আচ্ছা বসো, আমি আসছি। কি আর করার, রেহান সামনের দোকান থেকে একটা কলা, একটা পানির বোতল আর 2টো কেক নিয়ে এলো। মেয়েটির হাতে দিতেই সে গোগ্রাসে সব খেয়ে নিল, হয়তো সারাদিন কিছু খায়নি। রেহান, হয়েছে এবার, ওঠো। মেয়েটি, রেহান কয়েক পা এগিয়ে পিছনে তাকিয়ে দেখলো মেয়েটি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। রেহান, কি হলো, যাবে না? মেয়েটি, আমি হাঁটতে পারছি না, পায়ে খুব ব্যথা করছে। রেহান খানিকটা রেগে গিয়ে বলল, এবার কি তোমাকে কোলে করে বাসায় নিয়ে যাব? মেয়েটি ফিসফিস করে বলল, আমি কি সেটা বলেছি? রেহান, তাহলে কিভাবে যাবে? মেয়েটি, একটা অটো নিলেই তো হয়। রেহান, এখানে আবার অটো পাবো কোথায়? গ্রাম থেকে এসেছো নাকি? দেখতে পাচ্ছ না রাস্তায় বড় বড় বাস ট্রাক চলছে? পরক্ষণেই নিজেকে সামলে শান্ত গলায় বলল, আচ্ছা দাঁড়াও একটু, দেখি রিক্সা পাওয়া যায় কিনা। রেহান রাস্তার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দোকানের ওপাশে একটা রিক্সা দেখতে পেল।
সে রিক্সাওয়ালাকে অনেক বলে দ্বিগুণ ভাড়া কবুল করে তারপর নিয়ে এলো। মেয়েটিকে রিকশায় উঠতে বলল। রিক্সাওয়ালা বিয়ের সাজে মেয়েটিকে দেখে হাঁ করে তাকিয়ে রইল, যা রেহানের চোখ এড়ায়নি। রেহান বুঝল রিক্সাওয়ালা হয়তো ভাবছে সে বিয়ের আসর থেকে মেয়ে নিয়ে পালিয়ে এসেছে। যে কেউ দেখলে তো তাই ভাববে। রেহান কিছু না বলে মেয়েটিকে নিয়ে রিকশায় উঠল। কিছুক্ষণ পর বাসার সামনে এসে তারা নামলো। মেয়েটি বাইরে থেকে বাড়িটা দেখল। ৫-৬ তলা বিশাল বাড়ি, পুরোটা আলোয় ঝলমল করছে। রাত হওয়ায় চারপাশের পরিবেশটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। নিচতলার অর্ধেকটা গ্যারেজের মতো ফাঁকা, দুটো গাড়ি রাখা। রেহান মেয়েটিকে নিয়ে দোতলার মূল দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালো। রেহানের মা রুবিনা চৌধুরী দরজা খুললেন, আর খুলতেই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তার ছেলে বিয়ের সাজে একটা মেয়ের হাত ধরে দরজায় দাঁড়িয়ে। এই দৃশ্য দেখে তিনি আর নিজেকে সামলাতে পারলেন না, গলা ফাটিয়ে চিৎকার করে উঠলেন, রুবিনা, ওগো শুনছো? কোথায় তুমি? একবার এসে দেখে যাও তোমার ছেলে কি কাণ্ড করেছে। রেহান কিছু বলতে যাচ্ছিল। আম্মু শোনো। রুবিনা তাকে থামিয়ে দিয়ে বললেন, একদম চুপ থাকবি তুই। কি শুনবো আমি? কত স্বপ্ন ছিল আমার, ছেলের বিয়ে দেব, আর তুই সব শেষ করে দিলি। এই বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন। মেয়েটি ভয়ে রেহানের পেছনে গিয়ে লোকালো। আর বেচারা রেহান, সে মাকে এখন কিভাবে বোঝাবে? তার মা অল্পতেই এমন প্রতিক্রিয়া করেন। রেহান যেই ঘরে ঢুকতে যাচ্ছিল, রুবিনা আবার চিৎকার করে উঠলেন, খবরদার, ঘরে এক পাও দিবি না। ঠিক তখনই চশমাটা ঠিক করতে করতে বেরিয়ে এলেন রেহানের বাবা রায়হান চৌধুরী। তার পেছন পেছন দৌড়ে এলো ছোট ভাই রিয়াদও। বাবাকে দেখে রেহান যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে জানে বাবাকে অন্তত ব্যাপারটা বোঝানো যাবে। রায়হান চৌধুরী শান্তভাবে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? এমন করে চেঁচামেচি শুরু করেছো কেন? রুবিনা, তুমি কি অন্ধ নাকি? দেখতে পাচ্ছ না তোমার বড় ছেলে বউ নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে? রিয়াদ উৎফুল্ল হয়ে বলল, ওয়াও, ভাবি এসেছে। রুবিনা ধমক দিয়ে বললেন, চুপ কর, কিসের ভাবি? রায়হান চৌধুরী বরাবরই একজন রসিক মানুষ। তিনি পরিস্থিতিটা দেখে মুচকি হাসলেন। ভুল কি বলল রিয়াদ? ভাইয়ের বউ তো ভাবিই হবে। তা এত চেঁচামেচি করার কি আছে? ছেলে যখন বউ নিয়ে এসেছে, বরণ করে ঘরে তুলে নিলেই তো হয়। রুবিনা কপালে চাপড় মেরে বললেন, আল্লাহ, এ কি বলছে? কি সুন্দর কথা! ছেলে বউ নিয়ে এসেছে আর আমি ঘরে তুলে নেব? দুদিন পর তুমি আবার নিজে একটা বউ নিয়ে এসে বলবে, বউ নিয়ে এসেছি, বরণ করে ঘরে তুলে নাও। এই দেখো কোন কথা কোন দিকে নিয়ে যাচ্ছ? আমার কি আর বিয়ের বয়স আছে? দুদিন পর তো ছোট ছেলেও বিয়ে করে বউ নিয়ে ফিরবে। আমাকে কি পরিচিত হওয়ার জন্য ডেকেছো? আচ্ছা, আমি পরিচিত হয়ে নিচ্ছি। এরপর তিনি মেয়েটার দিকে তাকিয়ে বললেন, শোনো বৌমা, আমি তোমার শ্বশুর আব্বু, উনি তোমার শাশুড়ি আম্মু, এই পিচ্চিটা তোমার দেবর, আর তোমার বর তো তোমার পাশেই আছে। নাও, আমাদের সালাম করো। মেয়েটি রেহানের পেছন থেকে বেরিয়ে এসে দ্রুত রায়হান চৌধুরীকে সালাম করল। তারপর রুবিনা চৌধুরীকে সালাম করতে গেলেই, এই মেয়ে, একদম কাছে আসবে না, দূরে থাকো, দূরে থাকো। আমার কত স্বপ্ন ছিল ছেলের বিয়ে নিয়ে, সব শেষ হয়ে গেল। রেহান তার বাবার মেয়েটির কাণ্ড দেখে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। রায়হান চৌধুরী রেহানকে উদ্দেশ্য করে বললেন, গাধা একটা, বিয়ের আগে ফোন করে তোর মায়ের স্বপ্নটা জেনে নিতে পারলি না? রিয়াদ খিলখিল করে হেসে উঠল। রেহান এবার মরিয়া হয়ে বলল, আব্বু, আমি বিয়ে করিনি। কি? রুবিনা, বিয়ে করিসনি মানে? তাহলে কার বাড়ি থেকে বউ নিয়ে পালিয়েছিস? রেহান, আরে এই মেয়েটা বিপদে পড়েছে, আমার কথাটা তো আগে শোনো। রুবিনা, কোনো কথা শুনবো না, যার বউ তার কাছে দিয়ে আয়। রায়হান চৌধুরী বললেন, আরে রেহান তো বলছে মেয়েটা বিপদে পড়েছে, ওর কথাটা তো আগে শুনি। আয় আয়, ভেতরে আয়। রেহান ঘরে ঢুকলো। মেয়েটিও দ্রুত এসে সোফায় বসে পড়ল। মনে হচ্ছে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। এরপর রেহান প্রথম থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বলল। সব শুনে রেহানের বাবা মা দুজনেই অবাক হয়ে গেলেন। মেয়েটির দিকে তাকিয়ে দেখলেন ওর মুখে স্পষ্ট ভয়ের ছাপ। রায়হান চৌধুরী মেয়েটির বাসার ঠিকানা জিজ্ঞেস করলেন, কিন্তু মেয়েটি কোনো উত্তর না দিয়ে রেহানের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলো। রায়হান চৌধুরী বুঝলেন মেয়েটি খুব ভয় পেয়েছে, তাই আর কিছু জিজ্ঞেস করলেন না। রুবিনা, রাস্তায় পুলিশের কোনো ঝামেলা হয়নি তো? রেহান, না। আচ্ছা, রিয়াদের পাশের ঘরটা ওকে দেখিয়ে দে, আজ রাতটা থাকুক, কাল বাকিটা দেখা যাবে। এখন চল, ডিনার করবি, প্রায় 10টা বেজে গেছে। সবাই একসাথে খেতে বসলো। রেহান মেয়েদের খাবার দেখে অবাক হয়ে গেল। কিছুক্ষণ আগেই তো সে দোকান থেকে খাবার কিনে খাইয়েছে, আর এখন আবার এত খাচ্ছে। মনে হচ্ছে যেন 2-3 দিন ধরে না খেয়ে আছে।
খাওয়া শেষ করে সবাই যার যার রুমে ঘুমাতে গেল। রিয়াদের পাশের খালি ঘরটা মেয়েটিকে থাকতে দেওয়া হলো। রেহান ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে কপালে হাত রেখেছিল, হঠাৎ কারো উপস্থিতি বুঝতে পেরে কপাল থেকে হাত সরিয়ে দরজার দিকে তাকালো। দেখল সেই মেয়েটিও রুমের দরজায় দাঁড়িয়ে। সে ধর্মর করে উঠে বসল। রেহান, কি ব্যাপার, এখানে কেন এসেছো? মেয়েটি, আমি শাড়ি পরে ঘুমোতে পারি না। রেহান কপালে হাত দিয়ে বলল, তো আমি কি করতে পারি? আমার একটা ড্রেস লাগবে। রেহান, আম্মুর 3 পিস পরতে পারবে? মেয়েটি, আমি ওসব পরতে পারি না। রেহান, এই মেয়ে, তুমি কোন গ্রহ থেকে এসেছো শুনি? শাড়ি পরতে পারবে না, আবার 3 পিসও না, তাহলে কি পরবে? একটা টি শার্ট হলে হবে। রিহান মনে মনে ভাবল, টি শার্ট পরবে, তার মানে এর বাসা ঢাকাতেই হবে। অথচ মাথা মোটা মেয়েটা কিছুই বলতে পারছে না। সে জিজ্ঞেস করলো, আমার টি শার্ট পরতে পারবে? রেহান বিছানা থেকে নেমে আলমারি খুলল। পেছন থেকে মেয়েটি বলে উঠল, লাল টি শার্টটা দিতে। রেহান বিরক্ত হলেও সেটাই বের করে দিল। মেয়েটি টি শার্ট নিয়ে নিজের রুমে চলে গেল। মাঝরাতে বুকের ওপর ভারী কিছু অনুভব করে রেহানের ঘুম ভেঙে গেল। চোখ মেলে সে যা দেখল তাতে ওই নিঃশ্বাস প্রায় বন্ধ হওয়ার উপক্রম। সেই মেয়েটি ওর বুকের ওপর ঘুমিয়ে আছে। সে ধাক্কা দিয়ে ঝটপট বিছানা থেকে নেমে গেল। মেয়েটি ঘুমের ঘোরেই বলতে শুরু করলো, আমাকে মেরো না, আমাকে মেরো না প্লিজ। রেহান তাকে ডেকে ঘুম ভাঙালো। মেয়েটি ঘুম ঘুম চোখে উঠে বসল। কি হয়েছে, ডাকছেন কেন? তুমি আমার রুমে কি করছো? ওই রুমে আমার খুব ভয় করছে, যদি ওরা আমাকে ধরে নিয়ে যায়। কারা ধরে নিয়ে যাবে? এখানে কেউ আসতে পারবে না, যাও ওই রুমে যাও। প্লিজ, আমি এই রুমে থাকবো, আমার খুব ভয় লাগছে। আচ্ছা ঘুমাও। আপনি যাবেন না প্লিজ? আমি কি তোমার সাথে থাকবো নাকি? আমার সাথে সমস্যা হলে আপনি সোফায় ঘুমান। কথাটা শুনে রেহানের মেজাজ চরমে উঠল। এই মেয়ের ন্যূনতম কাণ্ডজ্ঞানও নেই। অবিবাহিত একটা ছেলে আর মেয়ে কি এভাবে এক রুমে থাকতে পারে? আপন ভাই বোন হলেও না হয় মানা যেত। সে আর কিছু না বলে সোফায় বসে রইল। মেয়েটিও বিছানায় চুপচাপ শুয়ে পড়ল। যখন রেহান দেখল মেয়েটি ঘুমিয়ে পড়েছে, তখন সে নিঃশব্দে ওই রুম থেকে বেরিয়ে মেয়েটির জন্য রাখা ঘরটিতে চলে গেল। সকালে রুবিনা চৌধুরী ছেলেদের ডাকতে এসে দেখলেন রেহান অন্য ঘর থেকে বের হচ্ছে। কি রে, তুই এই রুমে কেন? কি করব, ওই মেয়ে আমার রুম দখল করে নিয়েছে। নাকি রাতে ওর ভয় করছিল, তাই দৌড়ে আমার রুমে চলে গেল। বাধ্য হয়ে আমাকেই নিজের ঘর ছাড়তে হলো। যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করে ওকে বিদায় করো। নিয়ে এলি তুই, আর এখন আমি বিদায় করব? সেটাই তো জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। ওভাবে বলতে নেই, বিপদে পড়লে সাহায্য করতেই হয়। দেখছি কি করা যায়। রেহান যখন মায়ের সাথে কথা বলছিল তখন দেখলো মেয়েটি হাই তুলতে তুলতে তার রুম থেকে বেরিয়ে এলো। রুবিনা মেয়েটিকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। মেয়েটির পরনে লাল টি শার্ট আর কালো জিন্স। রেহান কাল রাতে তেমন খেয়াল করেনি, এখন সেও অবাক হয়ে তাকিয়ে আছে। টি শার্টটা মেয়েটার গায়ে একটা ঢিলে ঢালা জার্সির মতো লাগছে। লাল টি শার্ট আর কালো জিন্সে ওটা বেশ মানিয়েছে। ফর্সা চেহারার উপর রংটা যেন ফুটে উঠেছে। রুবিনা হেসে মেয়েটির কাছে এগিয়ে এলেন। টি শার্টটা যে রেহানের তা তো বুঝতেই পারছি, কিন্তু এই জিন্স তো রেহানের না। এইটা কোথায় পেলে? শাড়ির নিচেই এটা পরা ছিল। রুবিনা হেসে ফেললেন। আচ্ছা, শাড়ির সাথে জিন্স। আচ্ছা, ফ্রেশ হয়ে এসো, ব্রেকফাস্ট করবে। এরপর সবাই একসাথে নাস্তা করতে বসলো। পরিবারের সবাই লক্ষ্য করলো মেয়েটি খুব পরিশীলিত ভঙ্গিতে খাচ্ছে। ওর আচার আচরণ কথাবার্তা শুনে বোঝা যায় সে শিক্ষিত বা ধনী পরিবারের মেয়ে। কিন্তু একটাই সমস্যা, পরিচয়ের ব্যাপারে কিছু জিজ্ঞেস করলেই মেয়েটি কাঁদতে শুরু করে। কালকের ঘটনা মনে করে ওর চোখ মুখে ভয় ফুটে ওঠে। কথার ছলে রুবিনা মেয়েটির নাম জানার চেষ্টা করলেন। তোমার আমাকে ভালো লেগেছে? খুব ভালো, তুমি খুব ভালো শাশুড়ি আম্মু। রেহান বিষম খেলো। রুবিনা একটু অপ্রস্তুত হলেও সামলে মেলেন। আচ্ছা, তোমার নাম কি? বউ। সেটা না, তোমার আব্বু তোমাকে কি বলে ডাকে? আব্বু বলে আমার পাগলি মেয়ে। ও আচ্ছা, তাহলে তোমার বন্ধুরা কি বলে ডাকে? হেই, ফার্স্ট অ্যান্ড কিউট গার্ল। কথাটা শুনে সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো। রুবিনা আবার জিজ্ঞেস করলেন, তাহলে তোমার আম্মু কি বলে ডাকে? আম্মু বলে
নাফিসা এখানে যাবে না, ওখানে যাবে না, এটা করবে না, ওটা করবে না, ব্লা ব্লা ব্লা। নামটা শোনার সাথে সাথে যেন সবাই স্বস্তির এক বড় নিঃশ্বাস ফেলল। যাক, অবশেষে মেয়েটির নামটা জানা গেছে। কারোর আর বুঝতে বাকি রইল না যে সে কোনো ধনী বাবার আদরের মেয়ে, যাকে তার মা সবসময় কড়া শাসনে রাখেন। কৌশলে তার বাবা মায়ের নামও জানা হয়ে গেল। খাওয়া শেষ হলে মেয়েটি অর্থাৎ নাফিসা রিয়াদের সাথে তার রুমে চলে গেল। রেহান, তার বাবা আর মা সোফায় এসে বসলেন। আব্বু, এখন কি করা যায়? কোথায় দিয়ে আসবো ওকে? মেয়েটা তো কিছুই বলছে না। আমার তো মনে হচ্ছে এর কোনো বাজে মতলব আছে, নইলে এত বড় একটা শিক্ষিত মেয়ে নিজের ঠিকানা বলতে পারে না। রায়হান সাহেব মাথা নেড়ে বললেন, না, মেয়েটা খুব ভয় পেয়েছে। তাছাড়া একটু পাগলি টাইপের। ওর বাবা তো নিজেই ওকে পাগলি মেয়ে বলে ডাকে। এখন ওর সামনে এসব কথা তোলা যাবে না। নাফিসাকে দেখে তো বোঝাই যাচ্ছে ধনী পরিবারের মেয়ে। পুলিশকে খবর দাও, তারা হয়তো সাহায্য করতে পারবে। ব্যাপারটা পুলিশের কাছে গেলে এই নিয়ে আমাদেরও ঝামেলায় পড়তে হতে পারে। ওর বাবার যে নাম বলল তেমন কাউকে তো চিনিও না। তাহলে কি পত্রিকায় বিজ্ঞাপন দেব? আমরা বিজ্ঞাপন দিলে তার আসল অভিভাবককে চিনতে পারবো না। তাছাড়া মেয়েটার হয়তো কোনো শত্রু আছে, তারাও তো ওকে নিতে চাইতে পারে। তুই একটা ভালো কথা মনে করিয়েছিস। ওর পরিবার নিশ্চয়ই মেয়েকে খোঁজার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেবে। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আমরা কয়েকদিন খবরের কাগজে চোখ রাখি, তারপর কিছু না হলে আমরাই বিজ্ঞাপন দেব। ততক্ষণ পর্যন্ত ও আমাদের কাছেই থাকুক। ঠিক আছে, অফিসে যাবে না? চলো। নাফিসার তো কোনো জামা কাপড় নেই, তুই ওকে শপিং মলে নিয়ে গিয়ে কিছু কিনে দিস। আমি পারবো না। এনেছিস তো তুই। এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। যাও ডেকে নিয়ে আসো। আচ্ছা। রেহান আর তার বাবা অফিসের জন্য তৈরি হয়ে নিলেন। নাফিসাও ততক্ষণে হাজির। ওয়াও, শপিংয়ে যাব? আই লাইক ইট। এই টি শার্ট আর জিন্স পরে যাবে? তাহলে আর কিভাবে যাবে? যেতে হবে না। এক তো আমি ওকে এই বেশের সাথে নিতে পারবো না, আর দ্বিতীয়ত ওর শত্রুরা আবার আমার পিছু নিতে পারে। রেহান ঠিকই বলেছে, ওর এখন বাসা থেকে বের না হওয়াটাই ভালো। কি কি লাগবে লিস্ট লিখে দাও, আমি অফিস যাওয়ার পথে কিনে দিয়ে যাব। ওকে। এরপর রেহান অফিস যাওয়ার আগে শপিং করে জিনিসপত্র বাসায় পৌঁছে দিয়ে গেল। নাফিসা সারাদিন রুবিনা চৌধুরীর সাথে গল্প করে মাত্র একদিনই বেশ ভাব জমিয়ে ফেলেছে। রিয়াদ স্কুল থেকে ফিরতেই নাফিসা তার সাথে খেলায় মেতে উঠল। নাফিসা বলল, এই মোটু, চলো তোমাদের পুরো বাড়িটা ঘুরে দেখি। রিয়াদ অবাক হয়ে বলল, আমি মোটু? নাফিসা এসে বলল, তুমি তো একেবারে গোলুমলু একটা। মোটু নামটা তোমার সাথে একদম পারফেক্ট লাগবে। রিয়াদ মায়ের কাছে নালিশে সুরে বলল, আম্বু দেখো ভাবি আমাকে কি বলে। রুবিনা হেসে বললেন, দুষ্টুমি বন্ধ করে এদিকে এসে লাঞ্চ করে নাও তো নাফিসা। নাফিসা আবদারে সুরে বলল, নো, আমাকে বউ ডাকবে। রুবিনা হেসে ফেললেন, আচ্ছা বউ মা ডাকবো, কেমন? রিয়াদ খিলখিল করে হেসে উঠল, বউ আবার মা? নাফিসা চোখ পাকি রিয়াদের দিকে তাকালো। লাঞ্চ শেষ করে নাফিসা রিয়াদকে সাথে নিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখতে লাগলো। বাড়িটা দেখে ওর কাছে ছোটোখাটো একটা প্রাসাদ বলে মনে হচ্ছে। প্রত্যেকটা ঘরের সাথে একটা করে বারান্দা আছে আর মাঝে গ্লাসের পার্টিশন। নাফিসা বলল, চলো ছাদে যাই। রিয়াদ বলল, এখন ছাদে গেলে আম্মু বকা দেবে। নাফিসা দুষ্টুমি করে বলল, তাই নাকি? তাহলে আরও বেশি মজা হবে। রিয়াদ বলল, মানে? নাফিসা, লুকিয়ে লুকিয়ে যাব। রিয়াদ বলল, না, ধুর, চলো চলো চলো। এই বলে সে রিয়াদকে প্রায় টেনেই ছাদে নিয়ে যেতে লাগলো। নাফিসা বলল, এই ফ্লোরগুলোতে কেউ থাকে না? রিয়াদ বলল, না। কেন, তাহলে এত বড় বাড়ি করার কি দরকার ছিল? রিয়াদ বলল, এটা আমাদের নতুন বাসা, এই ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া হবে। নাফিসা, ও আচ্ছা, এত বড় ছাদটা এভাবে ফেলে রেখেছো কেন? এখানে তো বাগান করতে পারতে, একটা দোলনাও তো রাখোনি। রিয়াদ বলল, এখানে কিছু করলে তো ভাড়াটিয়ারা সব নষ্ট করে দেবে। আমাদের বাগানও আছে, দোলনাও আছে। নাফিসা, কোথায়? রিয়াদ বলল, এদিকে এসো। রিয়াদ নাফিসাকে ছাদের এক কোণে রেলিংয়ের পাশে নিয়ে গেল। রিয়াদ, ওই যে নিচে দেখো। নাফিসা নিচে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল।
ওয়াও, এত বড় বাগান! তাহলে শুধু শুধু ছাদে এলাম কেন? চলো চলো নিচে যাই। ওরা আবার দৌড়ে নিচে চলে এলো। দারোয়ান গেট থেকে ওদের দেখে অবাক। মনে মনে ভাবলো, এই মাইয়াটা কি আসলেই বাড়ির বউ? বউরা কি এমন গেঞ্জি প্যান্ট পয়রা ঘুরে দাঁড়ায়? নাফিসা বাগানটা দেখতে লাগলো আর রিয়াদ একটা পানির পাইপ নিয়ে ফুলের গাছগুলোতে পানি দিতে শুরু করলো। নাফিসা বলল, এই মোটু, পাইপটা আমার কাছে দাও। রিয়াদ বলল, আমাকে মোটু বলো কেন? দাঁড়াও। এই বলে রিয়াদ পাইপের মুখটা ঘুরিয়ে নাফিসাকে পানি দিয়ে ভিজিয়ে দিতে লাগলো। নাফিসা হেসে বলল, মাত্র ক্লাস 2তে পড়ো, কিন্তু দুষ্টুমি তো কম না তোমার। রিয়াদ বলল, আমি ক্লাস 5-এ পড়ি। নাফিসা বলল, রিয়েলি? দেখে তো মনে হয় ক্লাস 2 এর বাচ্চা। এবার দেখো আমি কত দুষ্টু। নাফিসা রিয়াদের কাছ থেকে পাইপটা কেড়ে নিয়ে রিয়াদকে ভিজিয়ে দিল। দুজনে অনেকক্ষণ ভিজে প্রায় গোসল করেই বাসায় ফিরল। রুবিনা ওদের এই অবস্থা দেখে তো চোখ কপালে তুললেন। কিছুক্ষণ আগেই না গোসল করলে, এখন আবার বাইরে থেকে গোসল করে এসেছো? তিনি দুজনকে ইচ্ছে মতো বকাঝকা করতে লাগলেন, কিন্তু বকা শোনার সময় কই, দুজনে দ্রুত যার যার রুমে গিয়ে জামা কাপড় পাল্টে নিল। বিকেলে নাফিসা রিয়াদকে সাথে নিয়ে আবার নিচে নেমে ক্রিকেট খেলতে লাগলো। রিয়াদের তো বেশ ভালোই হলো, একজন খেলার সাথী পেল। বাসায় সে একা একা খেলতে পারে না, শুধু ছুটির দিনেই ভাইয়া আর বাবাকে খেলার জন্য পায়। রুবিনাও ঘরে একা বসে না থেকে ওদের সাথে নিচে নেমে এলেন। দোলনায় বসে ওদের খেলা দেখতে লাগলেন। রিয়াদ বলল, ওয়াও ভাবি, তুমি তো একেবারে পাকা খেলোয়াড়, আব্বুও তোমার মতো পারে না। আর ভাইয়া পারে, কিন্তু আমার সাথে খেলতে চায় না, বলে আমি নাকি পারি না। নাফিসা বলল, আচ্ছা, আমি তোমাকেও পাকা খেলোয়াড় বানিয়ে দেব। শাশুড়ি আম্মু, তুমিও আসো না। রুবিনা বললেন, আমি না না, আমি এসব খেলবো না, তোমরাই খেলো। নাফিসা বলল, কেন? আমার আম্মুও তো আমাদের সাথে খেলে। রুবিনা বললেন, তোমার আম্মুর মতো আমার অত এনার্জি নেই। নাফিসা বলল, এভাবে বসে থাকলে এনার্জি আসবে কিভাবে? রুবিনা হেসে বললেন, ঠিকই বলেছ। কথা বলতে বলতে নাফিসা বল কুড়োতে গিয়েছিল। ঠিক তখনই একটা গাড়ি এসে ওর একদম কাছে তীব্র শব্দে ব্রেক করলো। নাফিসা ভয়ে চিৎকার করে উঠল, আহ! সবাই ভয় পেয়ে গেল, আর গাড়ির ভেতর থেকে রেহান রাগে কটমট করে তাকিয়ে আছে। আর একটু হলেই তো একটা বড় দুর্ঘটনা ঘটে যেত। রায়হান সাহেব গাড়ি থেকে দ্রুত নেমে নাফিসার কাছে ছুটে এলেন। রুবিনা আর রায়হান সাহেবও দৌড়ে গেল। রায়হান, ব্যথা পেয়েছো? নাফিসা রাগে ফুসফুস করে বলল, না। রিয়াদ, ব্যাটটা দে তো, ড্রাইভারের আজ খবর আছে, দেখে গাড়ি চালাতে পারে না। রুবিনা আর রায়হান সাহেব অবাক হয়ে গেলেন। রিয়াদ হেসে ফেলল, ড্রাইভার! নাফিসা ব্যাট হাতে ড্রাইভিং সিটের দরজার দিকে তেড়ে যেতেই ভেতর থেকে রেহান বেরিয়ে এলো। রেহানকে দেখেই নাফিসা যেন এক মুহূর্তে ভেজা বিড়াল হয়ে গেল। ব্যাটটা নিচে নামিয়ে ফেলল। গাড়ির ভেতরে উঁকি দিয়ে দেখল আর কেউ নেই, তার মানে রেহানই গাড়ি চালাচ্ছিল। রেহান কঠিন গলায় বলল, ড্রাইভারের খবর নিতে এসেছো? ড্রাইভার দেখে গাড়ি চালাতে পারে না। আর যে বল নিতে এসেছিল সে কি অন্ধ ছিল? আশেপাশে দেখে হাঁটতে পারে না? নাফিসা ভয়ে ভয়ে বলল, নো, আই মিন নাথিং। এই বলে ব্যাটটা ফেলে এক দৌড়ে ফ্ল্যাটে ঢুকে নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। রেহান ছাড়া বাকি সবাই নাফিসার কাণ্ড দেখে হাসতে লাগলো। সন্ধ্যায় রেহান রিয়াদি রুমে এসেছিল ওকে পড়াতে, কিন্তু এসে দেখল নাফিসা রিয়াদকে পড়াচ্ছে। রেহান, রিয়াদ, আমার রুমে আয় পড়তে। রিয়াদ, না, আজ আমি ভাবির কাছেই পড়ব। রেহান রেগে গিয়ে বলল, এই কিসের ভাবি? কে তোর ভাবি? আপু বলে ডাকবি। নাফিসা প্রতিবাদ করে বলল, না, ভাবি বলেই ডাকবে। ভাবি বলে ডাকবে কেন? একদম ভাবি বলবি না, আর একবার শুনলে তোকে জ্যাকসন মাইর দেব। রিয়াদ, আম্মু, ভাইয়া আমার পড়ার ডিস্টার্ব করছে। রেহান, ফাজিল একটা। এই বলে রেহান ঘর থেকে চলে গেল। নাফিসা, রিয়াদ, জ্যাকসন মাইর কি? রিয়াদ, ওইটা ভাইয়ার পেটানোর স্টাইল। নাফিসা, কিভাবে দেয়? রিয়াদ, হাত পা একসাথে বেঁধে তারপর কাঠির স্কেল দিয়ে পেটায়, আবার সুরসুরিও দেয়। নাফিসা, তোমার সুরসুরি আছে? দেখি।
এই বলে সে রিয়াদকে সুরসুরি দিতে লাগলো, আর রিয়াদ হাসতে হাসতে খাটে গড়াগড়ি খেতে লাগলো। রিয়াদ প্লিজ স্টপ। নাফিসা, ওকে, তোমার ভাইয়ের সামনে আমাকে বেশি বেশি করে আমার ভাবি ডাকবে, আমি দেখতে চাই জ্যাকসন মাইর কেমন হয়। রিয়াদ, না না না। নাফিসা, ইয়েস, না হলে কিন্তু আমি সুরসুরি দেব। রাতে ডিনারের সময়। রুবিনা, নাফিসা, তোমার ওই রুমে একা থাকতে ভয় লাগে? নাফিসা, আমার একা থাকতে ভয় লাগে, ওই দুষ্টু লোকটা যদি আমাকে একা পেয়ে আবার ধরে নিয়ে যায়। রুবিনা, আমাদের বাসায় কেউ আসবে না, তবুও যদি ভয় পাও তাহলে তুমি রিয়াদের সাথে থেকো। নাফিসা, ওকে। রিয়াদ খুশিতে লাফিয়ে উঠল, ওয়াও, ভাবি আমার সাথে থাকবে, আমরা গল্প করতে করতে ঘুমাবো, খুব মজা হবে। রায়হান সাহেব হেসে বললেন, ঘুমাতেও গেল মজা। রুবিনা, গল্প করতে করতে আবার রাত পার করে দিও না, সকালে স্কুল আছে, ফজরের সময় উঠে নামাজও পড়তে হবে। নাফিসা, তুমি নামাজ পড়তে পারো তো? রেহান টিপ্পানি কেটে বলল, আম্মু, তোমারও কাণ্ডজ্ঞান নেই, যে মেয়ের টি শার্ট পরে ঘুরে বেড়ায় সে আবার নামাজ পড়তে পারবে? নাফিসা অভিমানের সুরে বলল, শাশুড়ি আম্মু, আমি নামাজ পড়তে পারি, কিন্তু সব সময় পড়ি না, একটু আলসেমি করি। আম্মু সারাদিন বকতো, নামাজ পড়ো নামাজ পড়ো, এখন বেশ আছি, আম্মুর বকা নেই। কথাটা বলতে বলতেই মুহূর্তের মধ্যে ওর হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল, চোখে পানি চলে এলো, সবাই অবাক হয়ে ওর দিকে তাকালো। রায়হান, কি হয়েছে নাফিসা? নাফিসা কেঁদে ফেলে বলল, আমি আব্বু আম্মুর কাছে যাব। সবাই হচকচিয়ে গেল, পুরো একদিন পর মেয়েটার তার বাবা মায়ের কথা মনে পড়ল। রায়হান, কোথায় তোমার আব্বু আম্মু? ঠিকানা বলো, আমি তোমাকে দিয়ে আসব। আমি জানি না, আমার আব্বু আম্মু আমাকে না পেয়ে নিশ্চয় খুব কাঁদছে। আচ্ছা, আমরা খুব তাড়াতাড়ি তোমার আব্বু আম্মুকে খুঁজে বের করব, এখন লক্ষ্মী বৌমার মতো খাওয়াটা শেষ করো তো। আচ্ছা। রুবিনা, নামাজ না পড়লে এখন থেকে আমি তোমাকে বকা দেব, কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। নাফিসা, আমার নামাজ কোটি লাগবে। সেটা আবার কি? বোরকার মতো দেখতে। রুবিনা, ও আচ্ছা, আমার কাছে সুতির গাউন আছে, ওটা পরতে পারবে? ওকে। রাতে নাফিসা আর রিয়াদ অনেকক্ষণ ধরে দুষ্টুমি আর গল্প করতে করতে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর রিয়াদ মায়ের কাছে এসে বলল, আম্মু, ভাবি কোথায়? ভাবি ঘুমাবে না? রুবিনা বললেন, দেখ তো, রেহানের রুমে কিংবা নাফিসার নিজের রুমে আছে হয়তো। রিয়াদ, রেহান ভাইয়ের রুমে তো ভাইয়া একা, আর বাকি সব রুমও দেখেছি, ভাবি কোথাও নেই, আমি তো ভাবলাম ভাবি তোমাদের রুমে এসেছে। রায়হান, এখানে তো আসেনি, ড্রয়িং রুমেও নেই। রিয়াদ, না। রায়হান চিন্তিত হয়ে বললেন, কি বলিস, তাহলে গেল কোথায় মেয়েটা? ঠিক তখনই রুবিনা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, সেখানেও নাফিসা নেই। রান্নাঘর থেকে বের হতেই তার চোখে পড়ল মূল দরজাটা খোলা, সবাই তো বাসায় আছে, তাহলে দরজা খুলল কে? নাফিসা আবার এত রাতে বাইরে বেরিয়ে গেল না তো। এদিকে রিয়াদ আর রায়হান চৌধুরী রেহানের কাছে গেল। রায়হান, নাফিসা কোথায়? রেহান, জানি না। রায়হান, সে কি, তাহলে মেয়েটা গেল কোথায়? রেহান অবাক হয়ে বলল, কোথায় গেছে মানে, ঘরে নেই? রিয়াদ, না। রুবিনা দৌড়ে রেহানের রুমে এলেন। রুবিনা, মূল দরজাটা খোলা কেন? নাফিসা কি বাইরে বের হয়ে গেছে? কথাটা শুনে রেহানের বুকের ভেতরটা ছ্যাত করে উঠল, সেই তো নাফিসাকে চোখের সামনে থেকে বেরিয়ে যেতে বলেছিল। মেয়েটা কি সত্যি এত রাতে বাসা থেকে বেরিয়ে গেল? রেহান দ্রুত বিছানা থেকে নেমে পড়ল। রেহান, ঘরে ভালো করে দেখেছো তো? রিয়াদ, হ্যাঁ, আমি সব দেখেছি, ভাবি আবার ছাদে চলে যায়নি তো? রেহান, আব্বু, তুমি ছাদে গিয়ে দেখে এসো, আমি নিচে যাচ্ছি। এই বলে রেহান ফোনটা হাতে নিয়ে দ্রুত নিচে নেমে এলো। গেটে তো তালা দেওয়া, দারোয়ান ইকবাল ভাই তো এখানেই ঘুমাচ্ছেন। রেহান তাকে ডেকে তুলল। ভাইয়া, নাফিসা কি দেখেছ? নাফিসা আবার কে? আরে আমাদের বাসায় যে মেয়েটা থাকে তাকে দেখেছ? ও বড় ভাবি? রেহান মনে মনে ভাবল, এই লোকও ভেবে নিয়েছে ও আমার বউ। সে বলল, হ্যাঁ, এখন দেখেছ তাকে? না তো, বিকেলে দেখেছিলাম। রেহান, গেটে তালা লাগিয়েছ কখন? দারোয়ান, সন্ধ্যায়, আপনারা এশার নামাজ পড়ে আসার পর। রেহান ভাবল,
তাহলে তো বাইরে বের হতে পারবে না। গেল কোথায়? নিশ্চয়ই ঘরেই কোথাও লুকিয়ে আছে। কিন্তু আম্মু যে বলল মূল দরজা খোলা ছিল। সে আবার ঘরের দিকে যেতে নিচ্ছিল, ঠিক তখনই ফোনটা বেজে উঠল। হ্যালো আব্বু, পেয়েছ? না, ছাদে নেই। আচ্ছা, আমি আসছি। ফোনে কথা বলতে বলতে গেট থেকে বাসার দিকে পা বাড়াতেই বাগানের দিকে ওর চোখ আটকে গেল। মনে হচ্ছে দোলনাটা দুলছে, আবছা আলোতে কাউকে দেখা যাচ্ছে। নিশ্চয়ই নাফিসা ছাড়া আর কেউ না। রেহান বাবাকে বলল, আব্বু তুমি রুমে যাও, নাফিসাকে পেয়েছি, আমি ওকে নিয়ে আসছি। রায়হান, ওকে। রেহান দোলনার কাছে গেল, দেখল নাফিসা হাত পা গুটিয়ে হাঁটুর উপর মুখ রেখে কাচুমাচু হয়ে বসে কাঁদছে। রেহান নরম গলায় বলল, এখানে বসে আছো কেন? সবাই তোমাকে খুঁজে হয়রান, চলো বাসায় চলো। নাফিসা মুখ তুলে রেহানের দিকে তাকালো। ওর চেহারা দেখে রেহানের খুব কষ্ট হলো। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে খেলেছে। রেহানের এখন নিজের উপর খুব রাগ হচ্ছিল। কেন সে ওকে বকা দিতে গেল? অন্যদের মতো সেও তো বুঝতে পেরেছিল মেয়েটার আচরণ একটু অন্যরকম। রেহান যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। রেহান, নাফিসা বাসায় চলো, আব্বু আম্মু সবাই চিন্তা করছে। নাফিসা, যাব না আমি আব্বু আম্মুর কাছে যাব। রেহান নাফিসার পাশে দোলনায় বসতে বসতে বলল, সরি ওসব বলার জন্য। নাফিসা লাফ দিয়ে দোলনা থেকে নেমে গেল। ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার কাছে আসবে না, আমি মরে যাব, একটুও কাছে আসবে না, আব্বু আমাকে নিয়ে যাও। রেহান দোলনা থেকে উঠে দাঁড়াতেই নাফিসা আরও দুপা পিছিয়ে গেল। রেহান তখন রায়হান চৌধুরীকে ফোন করে নিচে আসতে বলল। রায়হান সাহেব এসে অনেক বুঝিয়ে শুনিয়ে কৌশলে নাফিসাকে বাসায় নিয়ে এলেন। রেহানও নিজের রুমে চলে এলো। সে শুধু ভাবছিল নাফিসার সাথে এমন ব্যবহার করাটা তার একদমই উচিত হয়নি। তারপর ফোনটা হাতে নিয়ে নেহার সব ছবি ডিলিট করতে শুরু করলো। আগেই করতো, কিন্তু মনে ছিল না। নেহার ছবিগুলো ডিলিট করে অন্য একটা ফোল্ডারে সে নাফিসার ছবি দেখতে পেল। নাফিসার ছবি এখানে কিভাবে এলো? রেহান বাকি ছবিগুলো দেখতে লাগলো। এবার সে বুঝতে পারলো আজ বাসায় ফোন রেখে যাওয়ায় নাফিসা আর রিলাত ছবিগুলো তুলেছে। বিভিন্ন ভঙ্গিতে অনেক ছবিই তুলেছে ওরা। অজান্তেই রেহানের মুখে এক চিলটা হাসি ফুটে উঠল। চতুর্থ দিন সকাল থেকে নাফিসা একদম চুপচাপ, বিশেষ প্রয়োজন ছাড়া কারো সাথেই কথা বলছে না, কোনো দুষ্টুমিও করছে না। রেহানের দিকে তো তাকাচ্ছেই না। রুবিনা ব্রেকফাস্ট করার জন্য ডেকে নিয়ে এলেন। নাফিসা চুপচাপ খাওয়া শেষ করে আবার রুমে চলে গেল। সবাই একটু মন মরা হয়ে আছে। চঞ্চল মেয়েটার এই নীরবতা কারোই ভালো লাগছে না। রেহান বসে টিভি দেখছিল। রিয়াদ ব্যাগে টিফিন রাখতে গিয়ে দেখল নাফিসার লেখা চিঠিও তার ব্যাগে। রিয়াদ, ওফ, ভাবির চিঠিও আমার ব্যাগে। ভাইয়া এটা একটু ভাবির কাছে দিয়ে দিও তো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। রেহান, ওকে। নাফিসার চিঠি মানে? রেহান কাগজটা খুলে চিঠিটা পড়তে লাগলো। প্রাপকের নামটা দেখেই তার হাসি পেল, অ্যালেক্স। সে এবার উৎসাহ নিয়ে বাকিটা পড়তে শুরু করলো। ডিয়ার অ্যালেক্স, আশা করি ভালো আছিস। আমিও ভালো আছি। আমার হাজব্যান্ড রেহান চৌধুরী, দেবর রিয়াদ চৌধুরী, শ্বশুর আব্বু শাশুড়ি আম্মুকে নিয়ে। আব্বু আম্মু কোথায় যেন হারিয়ে গেছে জানিস। আমার হাজব্যান্ড রেহান চৌধুরী অনেক হ্যান্ডসাম, আর ছোট ভাইটা রিয়াদ চৌধুরীও অনেক কিউট। দুই ভাই যেন কিউটের ডিব্বা, অনেক ফর্সা, চুলগুলো সিল্কি সিল্কি, পারফেক্ট বডি। দুই ভাই লাল টি শার্ট পরলে একদম হিরো হিরো লাগে, হবেই বা না কেন। আমার শ্বশুর আব্বু ও শাশুড়ি আম্মুও অনেক ফর্সা আর কিউট। আমিও আমার হাজব্যান্ডের লাল টি শার্ট পরে ঘুমাই, আবার একটা হলুদও নিয়েছি। রিয়াদের সাথে তো আমি প্রতিদিন ক্রিকেট খেলি, আবার বাগানে পানি দিতে গিয়ে গোসলও করি। রিয়াদি আজ আমাকে ফ্যামিলি সম্পর্কে ফ্রেন্ডের কাছে চিঠি লিখতে বলল। অনেক কিছু লিখে ফেলেছি, আর জানতে দেব না তোকে। বাংলা বুঝতে কষ্ট হলে ইংলিশে ট্রান্সলেশন করে নিস। বাই বাই বেবি। চিঠিটা পড়ে রেহান হাসতে লাগলো। ভাবলো পাগলি মেয়েটা সত্যিই তাকে তার বর ভেবে নিয়েছে, আর তার পরিবারকে নিজের পরিবার। রেহানের কাছে নাফিসাকে কেমন যেন অন্যরকমভাবে ভালো লাগতে শুরু করেছে। রেহান চিঠিটা নিয়ে নাফিসার কাছে গেল। রিয়াদের রুমের দরজার সামনে যেতেই দেখলো নাফিসার রুম থেকে বের হতে যাচ্ছিল। রেহান ওর পথ আটকে দাঁড়ালো। নাফিসার নিচের দিকে তাকিয়ে রইল, রেহানের দিকে একবারও তাকালো না। রেহান, নাফিসা সরি। নাফিসা কিছু না বলে ডান দিক দিয়ে যেতে চাইলে রেহান সেদিকে সরে এসে পথ আটকে আবার সরি বলল। এবার নাফিসা বাম দিক দিয়ে পাশ কাটাতে চাইলে রেহান বাম দিকে সরে গিয়ে আবার সরি বলল। নাফিসা এবার পেছনে সরে গিয়ে ধরাম করে দরজা লাগিয়ে রুমে ঢুকে গেল। রেহান হতাশ হয়ে ড্রয়িং রুমে ফিরে এলো। রায়হান, অফিস যাবি না? রেহান, রায়হান, 3 দিন কেটে গেল, পত্রিকায় তো তেমন কোনো খবর পেলাম না। এবার আমরাই বিজ্ঞাপনটা দিয়ে দিই। আজ অফিস থেকে ফেরার পথে তুই ছাপাখানায় নিউজটা দিয়ে আসিস।
রেহান যেন কথাটা শুনে চমকে উঠল। সকালে রুবিনা চৌধুরী নামাজ পড়ার জন্য সবাইকে ডেকে দিলেন। সবাই নামাজ শেষ করল। এরপর রায়হান চৌধুরী জগিং করার জন্য নিচে নেমে এলেন। বাগানের পাশে তিনি হাঁটাহাঁটি করছিলেন। নাফিসাও নিচে এলো। সকালে ব্যায়াম করার অভ্যেস ওরও আছে। সে দেখতে পেল রায়হান চৌধুরী কিছুক্ষণ হাঁটার পরই দোলনায় গিয়ে বসে পড়ছেন। নাফিসা কাছে এসে বলল, শ্বশুর আপু, এভাবে ব্যায়াম করলে তো সারা জীবনেও মেদ কমবে না। রায়হান সাহেব হেসে বললেন, আচ্ছা তাহলে কি করা যায়? একটানা 1 ঘন্টা হাঁটলে তো আর তোমার শ্বশুর আব্বুকে খুঁজেই পাওয়া যাবে না। নাফিসা, ওয়েট, আই এম কামিং। এই বলে নাফিসা দৌড়ে বাসায় গেল এবং দ্রুত 2টো কাপ হাতে নিয়ে ফিরে এলো। একটা রায়হান চৌধুরীকে দিল আর একটা নিজের কাছে রাখল। রায়হান, গ্রিন কি? নাফিসা, প্রতিদিন সকালে 1 কাপ আর বিকেলে 1 কাপ গ্রিন টি খেতে হবে, আর টানা 1 ঘন্টা হাঁটাহাঁটি করলেই যথেষ্ট। অবশ্য এই বাড়িটা 2বার চক্কর দিলেই হয়ে যাবে। রায়হান হেসে বললেন, তুমি কি প্রতিদিন জগিং করো? নাফিসা, আব্বুর সাথে আমার প্রতিযোগিতা চলে। রায়হান, তাই নাকি? তাহলে আজ আমার সাথেই হয়ে যাক। নাফিসা, ওকে। নাফিসা আর রায়হান চৌধুরী কাপ 2টো রেখে প্রতিযোগিতা শুরু করলেন। 2বার বাড়িটা চক্কর দেওয়ার পর রায়হান সাহেব বললেন, চলো এবার আমাদের ব্যায়ামাগারে যাই। নাফিসা, কোথায়? রায়হান, রেহানের পাশের রুমটাই তো। নাফিসা, দেখিনি তো। আচ্ছা চলো। রায়হান ও নাফিসা ব্যায়ামাগারে এসে দেখল রেহান আর রিয়াজ সেখানে ব্যায়াম করছে। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। রেহান যা করছে রিয়াদ থেকে দেখে সেটাই নকল করার চেষ্টা করছে। রিয়াদের ব্যায়াম করা দেখে রেহান হাসছিল। হঠাৎ সে রিয়াদকে কোলে তুলে নিয়ে ডাম্বেলের মতো করে ওপর নিচ করতে লাগলো। রেহান, তুই তো আমার ডাম্বেল। রিয়াদ, ভাইয়া নামাও, আমি ব্যায়াম করব। নাফিসা হেসে বলল, এই মোটু, তুমি তো এমনিতেই মোটু, ব্যায়াম করলে তো আরও বেশি মোটু হয়ে যাবে। রায়হান সাহেব হাসতে লাগলেন। নাফিসার তার বাবাকে দেখে রেহান রিয়াদকে নামিয়ে দিল। রিয়াদ, আব্বু দেখো তো, ভাবি আমাকে মোটু বলে। আমি কি মোটা? অথচ আমার বন্ধুরা আমাকে শুটকি বলে। রায়হান, যারা তোমাকে শুটকি বলবে তুমি তাদের মোটু বলবে, আর যারা তোমাকে মোটু বলবে তুমি তাদের শুটকি বলে দেবে, বাস। রেহান, এগুলোই শিখিয়ে দাও, তারপর মারামারি করে আসুক। নাফিসা, মোটু আমার কয়েকটা নিয়ম মেনে চললেই পারফেক্ট হয়ে যাবে। রিয়াদ, আচ্ছা বলো কি করতে হবে? নাফিসা, বেশি বেশি ভাত খেতে হবে আর প্রতিদিন বিকেলে একটু খেলাধুলা করতে হবে। এখন চলো, স্কুলে যাবে না? হোমওয়ার্ক রেডি করতে হবে তো। রিয়াদ, ওকে। নাফিসা আর রিয়াদ চলে গেল। রায়হান, একটু পাগলি টাইপের হলেও মেয়েটা কিন্তু খুব ভালো রেহান। রেহান মনে মনে ভাবল, 2 দিনেই একেবারে মাথায় তুলে নিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব একে বিদায় করতে পারলেই বাঁচি। সে বাবাকে বলল, আব্বু পত্রিকায় তো কিছু পেলাম না। রায়হান, মাত্র তো 1 দিন গেল, আরও 2-1টা দিন দেখি। রেহান, আচ্ছা। রেহান রুমে এসে দেখে নাফিসা তার রুম থেকে বের হচ্ছে আর ওর হাতে একটা হলুদ টি-শার্ট। রেহান, এই তুমি আমার টি-শার্ট নিয়ে কোথায় যাচ্ছ? নাফিসা, এটা আমি রাতে পরবো। রেহান, কেন? তোমাকে তো ড্রেস এনে দিয়েছি, আমারটা কেন নিচ্ছ? আর কার কাছ থেকে অনুমতি নিয়েছো? নাফিসা অবাক হয়ে বলল, স্বামীর ড্রেস নিতে আবার অনুমতির প্রয়োজন হয় নাকি? রেহান, হোয়াট? কে তোমার স্বামী? কেন তুমি? এই স্টুপিড মেয়ে, আমি তোমার স্বামী হলাম কবে? টি-শার্টটা দাও বলছি। নাফিসা, না দেব না, এটা আমার ভালো লেগেছে, আমি এটাই পরবো। রেহান, দিতে বলেছি দাও। এই বলে সে টি-শার্টটা নিয়ে টানাটানি শুরু করে দিল। নাফিসা চিৎকার করে উঠল, শাশুড়ি আম্মু! রুবিনা রান্নাঘর থেকে বললেন, কি হয়েছে? নাফিসা, তোমার বড় ছেলে আমাকে টি-শার্টটা দিচ্ছে না। রেহান, দিয়ে দে। রেহান, আম্মু এটা আমার, আমি কেন দেব? নাফিসা এবার কান্নার ভান করল। রুবিনা, রেহান দিয়ে দে বলছি। রেহান রেগে মেগে টি-শার্টটা ছেড়ে দিল। গেট আউট, পরের বার থেকে আমার রুমের আশেপাশেও যেন রা দেখি। নাফিসা ভাব দেখিয়ে বলল,
বললেই হলো, এটা আমারও রুম, যখন ইচ্ছা তখন আসবো, তোমার কি? এই বলে নাফিসা আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে গেল। রেহান বিড়বিড় করে বলল, আসলেই একটা পাগল। পাবনার পাগলাগারদ থেকে পালিয়ে আসেনি তো আবার আমার পুরো পরিবারটাকে পাগল বানিয়ে দেবে নাকি? নাফিসা রিয়াদের ব্যাগ গুছিয়ে দিয়ে বলল, মোটু আজও আমরা বাগানে গোসল করব, ওকে? রিয়াদ, ওকে। নাফিসা আজ রুবিনার সাথে রান্না বলেছে। রিয়াদ স্কুল থেকে ফিরলে ওরা আজও বাগানে গাছপালাকে পানি দিয়েছে আর নিজেরাও ভিজেছে। লাঞ্চ করে ওরা আবার বাগানে চলে গেল। বাগানটা ফুলে ফুলে ভরে আছে। নাফিসা, মোটু শাশুড়ি আম্মুর ফোনটা নিয়ে এসো, ছবি তুলব। রিয়াদ, ওকে। রিয়াদ দৌড়ে গিয়ে ফোন নিয়ে এলো। নাফিসা, এটা তো শাশুড়ি আম্মুর ফোন না, কারটা নিয়ে এসেছো? রিয়াদ, ভাইয়ারটা। আম্মুর কাছে যেতেই দেখলাম সেন্টার টেবিলে ভাইয়ার ফোনটা রাখা, মনে হয় ভুলে বাসায় রেখে গেছে, তাই এটাই নিয়ে এসেছি। নাফিসা, ওকে, জারি হোক, ছবি তুলতে পারলেই হলো। এরপর বিভিন্ন স্টাইলে নাফিসা রিয়াদ অনেকগুলো ছবি তুলল। বিকেলে ওরা আবার ক্রিকেট খেলেছে। সন্ধ্যায় নাফিসা রিয়াদকে পড়াতে এসে নাফিসাকে দেখে আজও রেহান রেগে নিজের রুমে চলে গেল। সবার সময় নাফিসার সাথে বেশ ভালোই কাটছে, কিন্তু রেহানের সময় যেন কাটছেই না। অন্যদিন এই সময়টা সে নেহার সাথে ফোনে কথা বলে, রিয়াদের সাথে দুষ্টুমি করে বা তাকে পড়িয়ে দিয়ে কাটাতো। কিন্তু রিয়াদ এখন নাফিসাকে পেয়ে যেন তার ভাইকেই ভুলে গেছে। বাবা মায়ের সাথেও সে কত মজা করত, এখন তারাও যেন নাফিসাকে পেয়ে রেহানকে ভুলে গেছেন। সবাই শুধু নাফিসার পক্ষ নেয়। মেয়েটা আসার পর থেকে রেহানের সব আনন্দ যেন কেড়ে নিয়েছে, ওর কিছুই ভালো লাগছে না। নাফিসা, মোটু তোমাকে তো পরিবার সম্পর্কে বন্ধুকে চিঠি লিখতে বলেছে, পারবে না? তুমিও কিছু লিখো না, দেখি তোমার লেখা কত সুন্দর। নাফিসা, আমার ইংরেজি লেখা একটু সুন্দর হলেও বাংলা লেখা একদম বাজে। হোক বাজে, তাও লিখো। কি লিখবো? তুমিও এরকম একটা চিঠি লিখো। চলো একটা প্রতিযোগিতা হয়ে যাক, কার লেখা আগে শেষ হয়। ওকে, স্টার্ট। দুজনেই লেখা শেষ করলো। রুবিনা ডিনারের জন্য ডাকলে সবাই একসাথে খেতে বসলো। ডিনার শেষে নাফিসার সোজা রেহানের রুমে গিয়ে ওর ফোনটা নিয়ে বিকেলে তোলা ছবিগুলো দেখতে লাগলো। রেহান নিজের রুমে ফিরে দেখে নাফিসা তার খাটে হেলান দিয়ে ওর ফোনটা নাড়াচাড়া করছে। রেহান, তুমি এখানে কেন? নাফিসা, ইচ্ছে হয়েছে তাই এসেছি। রেহান, নিজের রুমে যাও, আমি ঘুমাবো। নাফিসা হঠাৎ ফোনের স্ক্রিনটা রেহানের সামনে ধরে জিজ্ঞেস করলো, হু ইজ শি? রেহান দেখলো নাফিসা নেহার ছবি দেখছে। রেহান, আমার ফোন ধরেছো কেন? ফোন দাও। নাফিসা, না দেব না, আগে বলো কে ও? তোমার গার্লফ্রেন্ড? রেহান, ফোনটা দিতে বলেছি। নাফিসা, আগে বলতে হবে। রেহান এবার চিৎকার করে উঠল, এই মেয়ে, আমাকে তোমার কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? কি পেয়েছোটা তুমি? হ্যাঁ, কখনো আমার রুম দখল করছো, কখনো আমার টি শার্ট, আমার বাবা মাকেও নিজের দলে ভিড়িয়ে নিয়েছো, আমার ভাইটাকেও আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছো, একে একে সব দখল করে নিচ্ছ। এখন আমার ফোনটাও দখল করতে চাইছো? কে চাও তুমি? আমার সব আনন্দ তুমি শেষ করে দিয়েছো। রাস্তা থেকে একটা কালসাপ তুলে এনে আমি ঘরে ঠাই দিয়েছি, বের হও আমার চোখের সামনে থেকে। রেহানের এমন আচরণে নাফিসা খুব কষ্ট পেল। সে রেহানের হাতে ফোনটা দিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। রেহানের সব কিছুতে খুব বিরক্ত লাগছিল। পঞ্চম দিন সকালে রেহানের ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই সে নাফিসার মায়াবী মুখটা দেখতে পেল। রেহান আর নাফিসা মুখোমুখি হয়ে শুয়ে আছে। নাফিসা এক হাতে রেহানের গলা জড়িয়ে ধরেছে আর রিয়াদ পেছন থেকে তার হাত পা সব রেহানের ওপর তুলে দিয়েছে। একটুও নড়াচড়া করার সুযোগ নেই রেহানের। নাফিসার মুখটা রেহানের খুব কাছে। ঘুমন্ত মুখটা অসম্ভব মায়াবী দেখাচ্ছে। ফর্সা মুখের গোলাপি ঠোঁট, চোখের পাপড়ি আর ভুরু ঘন কালো। রেহান মুগ্ধ হয়ে তাকে দেখছিল আর মনে মনে ভাবছিল, মেয়েটা যদি সত্যি সত্যি তার বউ হতো তাহলে সমস্যা কি ছিল? না, কোনো সমস্যা নেই। এখন তো আর নেহার সাথে বা অন্য কোনো মেয়ের সাথে তার সম্পর্ক নেই, আর মেয়েটা তো নিজেই তাকে বউ বলে পরিচয় দিয়ে যাচ্ছে। নাফিসার দিকে তাকিয়ে ভাবনার এই মুহূর্তে রেহানের মুখে হাসি ফুটে উঠল আর মুখ ফসকে অস্ফুট স্বরে একটা শব্দ বেরিয়ে এলো, বউ। রেহান বেশ কিছুক্ষণ নাফিসার দিকে তাকিয়ে রইল। তারপর জানালার কাঁচের দিকে তাকিয়ে দেখল বাইরে আলো ফুটতে শুরু করেছে। নামাজের সময় হয়ে যাচ্ছে। সে কোনো মতে নিজের একটা হাত মুক্ত করে নাফিসার হাতটা সরালো, রিয়াদের হাত পাও সরালো। তারপর রিয়াদ আর নাফিসাকে ডাকতে শুরু করলো।
নাফিসা ঘুমের মধ্যেই রেহানের গলা জড়িয়ে আরো কাছে টেনে নিয়ে বলতে লাগলো, আম্মু ঘুমাতে দাও তো, এখন উঠবো না। রেহান ওর কথা শুনে হাসলো। আবার নাফিসার হাত সরিয়ে রিয়াদকে ঠেলে বিছানা থেকে নেমে জোরে জোরে দুজনকে ডাকতে শুরু করলো। দুজনেই লাফিয়ে উঠল। রিয়াদ বলল, উফ ভাইয়া, সকাল সকাল কি শুরু করেছো? রেহান বলল, দ্রুত উঠে নামাজ পড়, না হলে এখনই আম্মুকে ডেকে নিয়ে আসবো। সবাই উঠে নামাজ পড়ে নিল। রেহান ব্যায়ামঘাট থেকে জানালা দিয়ে দেখতে পেল রায়হান চৌধুরী, রুবিনা চৌধুরী আর নাফিসা নিচে হাঁটাহাঁটি করছে। রেহানও রিয়াদকে সাথে নিয়ে তাদের সাথে যোগ দিল, সাথে একটা ফুটবলও নিয়ে গেল। রায়হান, সকাল সকাল ফুটবল? রেহান, ফুটবল খেলাটাও তো অন্যরকম একটা ব্যায়াম। রুবিনা, তোদের ব্যায়ামের আর কত কৌশল যে দেখব। নাফিসা, শাশুড়ি আম্মু তুমি ব্যায়াম এত কম করো কেন? ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে। রুবিনা, আল্লাহর রহমতে আমি এমনিতেই পারফেক্ট, আর তোমার শ্বশুর আব্বাকে দেখো, এত ব্যায়াম করার পরেও কেমন মেদ বাড়িয়ে নিয়েছে। রায়হান রুবিনার দিকে তাকিয়ে বললেন, সারা জীবন আমার সাথে এভাবে লেগে থাকো কেন বলো তো? নাফিসা হেসে বলল, বেশি ভালোবাসে তাই। রুবিনা কিছু বলার আগেই নাফিসাই উত্তর দিয়ে পা দিয়ে বল ঠেলতে ঠেলতে তাদের থেকে সামনে এগিয়ে গেল। ওর পিছু পিছু রিয়াদও ছুটল। বাকি সবাই মুচকি হাসল, কারণ নাফিসা তো ভুল কিছু বলেনি, সত্যি কথাটাই বলে গেছে। বাবা মায়ের মুখে প্রশান্তির হাসি দেখে রেহানেরও খুব ভাল লাগলো। তারপর সেও দৌড়ে নাফিসা রিয়াদের কাছে গিয়ে তিনজনে মিলে ফুটবল খেলতে লাগলো। রায়হান আর রুবিনা চৌধুরী দোলনায় বসে ওদের খেলা দেখছিলেন আর ভাবছিলেন মেয়েটা তাদের বাড়িতে এসে সবাইকে কি সুন্দর আনন্দিত করে রেখেছে। রিয়াদ একটা খেলার সাথী পেয়েছে। রেহান, ছেলেটা নেহার সাথে ব্রেকআপের পর একদম বিষণ্ণ হয়ে গিয়েছিল, এখন সেও কত আনন্দিত। দুজনেই সন্তানদের কথা ভেবে প্রশান্তির নিঃশ্বাস ফেললেন। এই পরিবারের সবাই সবার সাথে খুব খোলামেলা। রেহান তার নেহার কথাও বাবা মায়ের কাছে লুকোয়নি। প্রত্যেকেই একে অপরের সাথে বন্ধুর মতো আচরণ করে। ব্রেকফাস্টের পর রিয়াদ স্কুলে চলে গেছে। রেহান আর রায়হান চৌধুরী অফিসের জন্য তৈরি হচ্ছেন। নাফিসা আর রুবিনা চৌধুরী ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। এমন সময় কলিং বেল বাজলে রুবিনা দরজা খুলে দেখলেন নেহা এসেছে। রেহান তার রুমে দরজা বন্ধ করে পত্রিকার বিজ্ঞপ্তিটা পড়ল। সেখানে লেখা আছে, লন্ডন প্রবাসী রিজওয়ান আহমেদের একমাত্র মেয়ে নূর নাফিসা পরিবার সহ এক বন্ধুর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন। গত শনিবার থেকে মেয়েটিকে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের কোনো জায়গা তার পরিচিত নয়। মেয়েটির পরনে বিয়ের পোশাক ছিল। কেউ যদি কোনো সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। রেহান মনে মনে বলল, তার মানে নাফিসা সেদিন যা বলেছিল সব সত্যি ছিল। ওর বাসা লন্ডন। এখন কি নাফিসা ওর বাবা মায়ের সাথে লন্ডনে চলে যাবে? না, ও তো আমার বউ, আমি ওকে যেতে দেব না। ও আমাদের কাছেই থাকবে। ওর সন্ধান আমি কাউকে পেতে দেব না। রায়হান, রেহান, অফিসে যাবি না? দ্রুত আয়। হ্যাঁ আব্বু, আমি আসছি, তুমি গাড়িতে যাও। সে ভাবল, এই নিউজ পেপারটা আব্বু পড়লে আব্বু নাফিসাকে ফিরিয়ে দেবে, আমি আব্বুকে পেপারটা পড়তে দেব না। এরপর রেহান পত্রিকাটা তার আলমারিতে লুকিয়ে রেখে বাবার সাথে অফিসে চলে গেল। অফিসের নিউজ পেপারও সে লুকিয়ে ফেলল। অফিসে আজ রেহান তার বাবাকে বিভিন্ন কাজের মাধ্যমে ব্যস্ত রাখল, যাতে তিনি নিউজ পেপার পড়তে না পারেন। বিকেলে বাসায় একটু তাড়াতাড়ি ফেরায় সে দেখতে পেল রিয়াদ আর নাফিসা মাত্র বল ব্যাট নিয়ে ক্রিকেট খেলার জন্য বেরিয়েছে। বাবা ছেলে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। রুবিনাও এলেন। আমরাও খেলবো। ইয়েস। ওকে, একটা আমার টিম আর একটা তোমার টিম। জিতলে কিন্তু গিফট দিতে হবে। ওকে, ডান। আমি নাফিসার টিমে। আমিও ভাবির টিমে। তাহলে আমার টিমে কে? আমি একা? নাফিসা, শাশুড়ি আম্মু তুমি ওই টিমে যাও। না, আমি খেলবো না। তাহলে দারোয়ান ভাইয়াকে নিয়ে এসো। এরপর রেহান দারোয়ানকে ডেকে নিয়ে এলো, আর রুবিনা হলেন আম্পায়ার। নাফিসা বরাবরই পাকা খেলোয়াড়, আবার সাথে আছে রায়হান চৌধুরী। অন্যদিকে রেহান পাকা খেলোয়াড় হলেও দারোয়ান একেবারে অনভিজ্ঞ। সুতরাং জয়ী হলো নাফিসার টিম। রিয়াদ আর নাফিসা তো খুশিতে লাফাচ্ছে, সাথে বাকিরাও আত্মহারা। রেহান মুগ্ধ হয়ে দেখছিল নাফিসা এ বাড়ির সবার সাথে কত সহজে নিজেকে মানিয়ে নিয়েছে। প্রত্যেকটা মুহূর্ত সবাইকে আনন্দে মাতিয়ে রাখছে। না, রেহান কিছুতেই নাফিসাকে যেতে দেবে না। সে নাফিসাকে সত্যিই তার বউ বানাবে। নাফিসা,
ইয়েস, নাফিসাস টিম ইজ দ্য উইনার। গিফট দিতে হবে রেহান চৌধুরী। ওকে, বলো কি চাও? 6 তলার ছাদ থেকে লাফিয়ে পড়তে হবে। হোয়াট? আই এম জাস্ট জোকিং ইয়ার। লং ড্রাইভে নিয়ে যেতে হবে। ওকে, বাট আজ না, পরশুদিন অফিস বন্ধ আছে, সেদিন নিয়ে যাব। ওকে, আমিও যাব। ওকে মোটু। রাতে ডিনারের সময়। রিয়াদ, আমার কালার বক্স এনেছো? কোথায়? আমার বেড সাইড টেবিলে রাখা আছে। ওকে ভাবি, আজ কিন্তু বাকি পেইন্টিংটা শেষ করবে। ওকে, দ্রুত ডিনার শেষ করো, এখনই শেষ করব। ওকে। নাফিসা আর রিয়াদ দ্রুত ডিনার শেষ করে রিয়াদের রুমে চলে গেল। বাকিদেরও খাওয়া শেষ। রায়হান, রেহান, তোকে না বলেছিলাম ছাপাখানে যেতে, যাসনি কেন? চেয়ার থেকে উঠতে উঠতে বলল, মনে ছিল না। এই বলে সে আর সেখানে না দাঁড়িয়ে দ্রুত নিজের রুমে চলে গেল। রায়হান চৌধুরী আর রুবিনা চৌধুরী বেশ বুঝতে পারলেন রেহান নিশ্চয়ই এখন মিথ্যে কথা বলে গেল। সে চাইছে না খবরটা পত্রিকায় দিতে। 6ষ্ঠ দিন। নামাজ পড়ে সকালে ব্যায়ামের পর রেহান বাগানের পাশের সুইমিং পুলে সাঁতার কাটছিল। নাফিসার রিয়াদের রুমের জানালা দিয়ে রেহানকে দেখতে পেল। নাফিসা, রিয়াদ, ফুটবলটা কোথায়? কেন এখন ফুটবল খেলবে? না, তাড়াতাড়ি ফুটবলটা দাও। এই যে নাও, চলো চলো। কোথায়? আমার পিছু পিছু চলো। নাফিসা ফুটবল আর রিয়াদকে সাথে নিয়ে দৌড়ে ছাদে চলে গেল। তারপর এক কোণে রেলিংয়ের পাশে এসে 6 তলার ওপর থেকে ফুটবলটা দিয়ে রেহানের দিকে ঢিল মারল, সোজা রেহানের মাথায়। রেহান অবাক হয়ে এদিক ওদিক তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। আর রেহানের অবস্থা দেখে ছাদে দাঁড়িয়ে রিয়াদ আর নাফিসা হাসতে লাগলো। এদিকে রেহান আশেপাশে খুঁজেই যাচ্ছে। বল তো আর নিজে নিজে আসেনি, কেউ তাকে ঢিল মেরেছে। কিন্তু কে? তারপর রিয়াদ চিৎকার করে রেহানকে ডাকলো, ভাইয়া। এবার রেহান উপরে তাকিয়ে দেখল ছাদে দাঁড়িয়ে নাফিসা আর রিয়াদ হাসছে। তার আর বুঝতে বাকি রইল না এটা নাফিসাই ঢিল মেরেছে। রেহান পানিতে ফুটবলটার উপর ভর করে সাঁতার কাটতে কাটতে নাফিসাকে দেখছিল। সে হাতে ইশারা করে দুজনকে সুইমিং পুলে আসার জন্য ডাকলো। রিয়াদ দ্রুত ছাদ থেকে নেমে এসে পুলে নেমে পড়ল রেহানের সাথে গোসল করার জন্য। আর নাফিসা দোতলায় রিয়াদের রুমের বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। রেহান আবারও ইশারায় তাকে ভুলে যাওয়ার জন্য ডাকলো, কিন্তু নাফিসা না করে দিল, সে যাবে না। রেহান আর রিয়াদ পানিতে ফুটবল খেলে বাসায় চলে এলো। রেহান বাথরুম থেকে বের হয়ে দেখল তার বাবা মা তার রুমে দরজা বন্ধ করে খাটে বসে আছেন। রেহান মাথা মুছতে মুছতে বলল, আব্বু, আম্মু, তোমরা এখানে? বস এখানে, কথা আছে তোর সাথে। রেহান সোফায় বসে বলল, বলো। রুবিনা বলল, এই পত্রিকা তোর আলমারিতে কেন? রেহান চমকে উঠল। দিন দিন বড় হচ্ছিস আর তোর বুদ্ধি কি লোপ পাচ্ছে নাকি? ভাগ্যিস জামা কাপড় ময়লা হয়েছে কিনা দেখতে আলমারি খুলেছিলাম, তা না হলে তো এটার কোনো দিন পেতামই না। উফ। রায়হান বলল, রুবিনা শান্ত হ, আমি বলছি। রেহান, তুই কি চাইছিস তা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু এটা কি আদৌ সম্ভব? রেহান বলল, আব্বু, কেন সম্ভব নয়? নাফিসা আমাদের এখানে বেশ ভালো আছে, ওর তো কোনো সমস্যা হচ্ছে না। আমরা ওর সন্ধান কাউকে না দিলেই তো হয়, সে তো একবারও বলছে না এখান থেকে যাওয়ার কথা। রায়হান বলল, বাবা মার কাছ থেকে সন্তান হারিয়ে গেলে তারা কত কষ্ট পায় তা কি একটুও বুঝতে পারছিস? তার উপর নাফিসা রিজওয়ান আহমেদের একমাত্র সন্তান, তারা কতটা কষ্টে আছে মেয়েকে না পেয়ে, সেটা কি একবারও ভেবে দেখেছিস? আমার ছেলে দয়ালু সেটা জানতাম, কিন্তু এতটা পাষাণ হতে পারে তা আমি কখনো ভাবতে পারিনি। দেখ বাবা, সন্তানের সামান্য জ্বরে ভুগলে বাবা মা ছটফট করে। কোনো বাবা মাই চায় না তাদের সন্তান চোখের আড়াল হোক। তোকে সবসময় বলি, সারা দিন বাইরে থাকলেও সন্ধ্যের পর যেন ঘরে দেখি। তোর মা কিছুক্ষণ পরপর ফোন করে খোঁজ নেয়, কারণ অন্ধকার নেমে এলেই মন ছটফট করে ছেলে কোথায় আছে, কি করছে। আর মেয়েটা 6 দিন ধরে বাবা মায়ের থেকে দূরে আছে, তাহলে তাদের কি অবস্থা হতে পারে? আজ হয়তো বুঝতে তোর বিবেক বাধা দিচ্ছে, কিন্তু যেদিন তুই বাবা হবি সেদিন বুঝবি সন্তান কি জিনিস। বাবার কথাগুলো শুনে রেহানের চোখ লাল হয়ে গেল। বুকের ভেতরে খুব কষ্ট হচ্ছিল তার। একদিকে নাফিসাকে হারানোর ভয়, আর অন্যদিকে সে কোনো এক বাবা মাকে কষ্ট দিতে যাচ্ছিল। সেও তো তার বাবা মা আর ভাইটে খুব ভালোবাসে,
তাহলে নাফিসাও নিশ্চয়ই তার বাবা মাকে খুব ভালোবাসে। এই জন্যই তো বারবার কাঁদলে বলতো আমি আব্বু আম্মুর কাছে যাব। রেহান নিচু গলায় বলল, পত্রিকায় ফোন নাম্বার আর ঠিকানা দেওয়া আছে, কল করে বলে দাও। কথাটা বলে রেহান অফিসের জন্য তৈরি হতে চলে গেল। ব্রেকফাস্টের সময় সে অল্প কিছু খেয়েই উঠে পড়ল। তারপর বাবার সাথে অফিসে চলে গেল। এইটুকু সময় সে কারোর সাথে তেমন একটা কথা বলেনি। রায়হান চৌধুরী রিজওয়ান আহমেদকে ফোন করে তাদের অফিসের ঠিকানা দিলেন। কিছুক্ষণ পর তার বন্ধু সহ রিজওয়ান আহমেদ এবং তার স্ত্রী আয়শা আহমেদ তাদের অফিসে এলেন। বাবা ছেলে দুজনেই রিজওয়ান আহমেদের কাছে জানতে পারল। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।